হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রিপোজিশন নিয়ে। একজন ছাত্র বা একজন শিক্ষার্থী সে যদি ইংরেজিকে ভালোভাবে শিখতে চায়, শুধু শিখতে না, লিখতে, পড়তে, বলতে, এই চারটা কাজ করতে যদি চায়, তাহলে তাকে খুব ভালোভাবে এই প্রিপোজিশন চ্যাপ্টারটাকে রপ্ত করে ফেলতে হবে। নচেত না সে ঠিকঠাক ইংরেজি বলতে পারবে, না ঠিকঠাক ইংরেজি পড়ে সে বুঝতে পারবে, না ঠিকঠাক ও লিখতে পারবে। কোনো কিছুই সম্ভব নয় ইংরেজির এই প্রিপোজিশন চ্যাপ্টার যদি সে ভালো করে রপ্ত না করে। কাজেই প্রত্যেক শিক্ষার্থীকেই এই প্রিপোজিশন চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আর আজকে সেই প্রিপোজিশন চ্যাপ্টারটাকে নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তবে একটা কথা আগে বলে রাখি, এই একটি ক্লাসে কেউ যদি ভাবো যে আমি সম্পূর্ণ প্রিপোজিশন শিখে যাব, তাহলে ভুল ধারণা, তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। আজকে আমি তোমাদের শুধুমাত্র একটু বেসিক ইনফরমেশনগুলো দেব। আর যেভাবে আমরা প্রথাগত প্রিপোজিশন পড়ে এসেছি, সেই প্রথাগত নিয়মের বাইরে একটু সায়েন্টিফিক্যাল নিয়ম আমরা এই প্রিপোজিশন চ্যাপ্টারটাকে পড়ব। আমরা ছোটোবেলাতে বা স্কুলের শিক্ষায় যেভাবে পড়ে এসেছি প্রিপোজিশন, যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটি ওয়ার্ডের সাথে রিলেশন তৈরি করবে, ঠিকই আছে, কিন্তু কোন কোন ওয়ার্ডগুলোর সামনে বসবে, কোন কোন পার্টস অফ স্পিচগুলোর সামনে বসবে, সেগুলো আমরা কিচ্ছু জানি না। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা লজিক দেব এবং প্রত্যেকটা রুলসের পিছনে লজিকটা থাকবে। কারণ লজিক, রুলস এবং তার বাস্তব প্রয়োগটা যদি আমরা না বুঝি, তাহলে ইংরেজি আমাদের মাথার বাইরে দিয়ে চলে যাবে, আর ওই লিখতে, পড়তে, বলতে প্রত্যেক ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হব। কাজেই আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন রিলেটেড। কাজেই চলো আজকে দেখে নিচ্ছি প্রিপোজিশন। প্রথমে আমরা জানি নি প্রিপোজিশন কাকে বলে। আমরা পড়ে এসেছি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, এটা পড়ে এসেছি, তাই না? প্রি মানে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। মানে একটা ওয়ার্ডের সামনে কি হবে? প্রিপোজিশন বসবে। কি ওয়ার্ড হতে পারে? সেটা হতে পারে নাউন বা প্রোনাউন। এটা ছিল আমাদের আগের নিয়ম। আজকে আমরা ইংরেজি টু ইংরেজি প্রিপোজিশনের ডেফিনেশনটা কি সেটা আগে জেনে নিই। বলছে আ ওয়ার্ড হুইচ রিলেটস টু দ্য পজিশন অফ আ ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড। কি বললাম? আ ওয়ার্ড, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড which relates to the position of a word to another word. ভালো করে দেখবে, তিনটে ওয়ার্ডের কথা বলছে। a word which relates to the position of a word to another word. একটি ওয়ার্ড কি করবে? রিলেটস করবে কার পজিশনের সাথে? একটি ওয়ার্ডের পজিশনের সাথে। কোন ওয়ার্ডের? আরেকটি ওয়ার্ডের। আমি এই সংজ্ঞাটা থেকে তিনটে ওয়ার্ডের কথা জানতে পারছি। তাহলে এই তিনটে ওয়ার্ড কি আমাকে জানতে হবে। আমি তিনটে ওয়ার্ড লিখেছি, দেখো এখানে একটা প্রথম ওয়ার্ড লিখেছি, এখানে দ্বিতীয় ওয়ার্ডটা লিখেছি, এখানে তৃতীয় ওয়ার্ডটাকে লিখেছি। ভালো করে কনসেন্ট্রেট করার চেষ্টা করো কিভাবে প্রিপোজিশন কাজ করে আমাদের ইংরেজি গ্রামারে, সেটা এখান থেকে এইটা যদি বুঝে যেতে পারো এই কনসেপ্টটা, তাহলে আশা করি সমস্যা থাকবে না। দেখো প্রিপোজিশন, তিনটে ওয়ার্ড খুঁজে পেলাম একটা সংজ্ঞার মধ্যে, প্রিপোজিশনের সংজ্ঞার মধ্যে। একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কি কি? প্রিপোজিশন একটা ওয়ার্ড, প্রিপোজিশন কি একটা ওয়ার্ড। এইটা কি করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। পূর্বে অবস্থান মানে পূর্বে বসবে। কার পূর্বে বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। ওই জন্য আমি পূর্বে বসিয়েছি। এবার কি করবে? প্রিপোজিশন, আরেকটা আমি মানে গ্রাম্য উদাহরণ দিই। প্রিপোজিশনের কাজ হলো, আমরা ঘটক বুঝি, ঘটক যে গ্রামে বা শহরে বিয়ে দেওয়ার কাজ করে ঘটক, মানে
পাত্রপক্ষ আর পাত্রীপক্ষের মধ্যখানে যে থেকে দুটি বাড়ির সম্বন্ধ যে তৈরি করে তাকে আমরা ঘটক বলি। প্রিপোজিশনের কাজটাও অনেকটা সেই রকমই। প্রিপোজিশন কি করবে, দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করবে মধ্যখানে থেকে। বুঝতে পারলে কি বললাম? একজন ঘটক যে বিবাহ সম্পূর্ণ মানে বিবাহ দেয়, ঘটক কি বলবো ওটাকে, মানে ঘটকগিরি করে, মানে একটি পাত্রপক্ষের সম্বন্ধ পাত্রীপক্ষের কাছে নিয়ে যাবে অথবা পাত্রীপক্ষের সম্বন্ধ পাত্রপক্ষের কাছে নিয়ে যাবে এবং মধ্যখানে সে থেকে দুটো বাড়ির মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। তার মানে দুটো বাড়ির সাথে রিলেশন তৈরি করলো কে, ওই ঘটক। প্রিপোজিশনও লাইক দ্যাট, একই রকমই। প্রিপোজিশন কি করবে, দুটো ওয়ার্ডের মধ্যে কি করবে, রিলেশন তৈরি করবে মধ্যখানে বসে। ও একাই বসে রিলেশন তৈরি করতে পারবে না। একটি আমার পাত্র আছে পাত্রী নাই, রিলেশন তৈরি হবে না। সেরকম প্রিপোজিশন কি করবে, মধ্যখানে থাকবে আর দুই দিকে দুটো ওয়ার্ড থাকবে। এবার ওয়ার্ডগুলো কি কি জেনে নিই। আমরা পার্টস অফ স্পিচ পড়েছি 8টি: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার দেখে নিই প্রিপোজিশন কার সামনে বসবে। মাথায় রাখবে, প্রিপোজিশন সর্বদা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। প্রিপোজিশন কার পূর্বে বসবে, সর্বদা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এর নাউন বা প্রোনাউনের পূর্বে ছাড়া আর প্রিপোজিশন কারো সামনে বসতে পারে না। এইবার নাউন প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে পারে, বসে কার সাথে রিলেশন তৈরি করবে। এইবার দেখো মজাটা এখানে, নাউন প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে কার সাথে তৈরি করতে পারে রিলেশন, নাউনের সাথে নাউনের রিলেশন তৈরি করতে পারে। কি বললাম, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউনের সাথে নাউনের রিলেশন তৈরি করতে পারে অথবা নাউনের সাথে প্রোনাউনের রিলেশন তৈরি করতে পারে। বোঝাতে পেরেছি? নাম্বার 2, প্রিপোজিশন মধ্যখানে বসে প্রোনাউনের সাথে নাউনের রিলেশন তৈরি করতে পারে অথবা প্রোনাউনের সাথে প্রোনাউনের রিলেশন তৈরি করতে পারে। তাহলে এইখান থেকে এ যাবে, এইখান থেকে এ যাবে, দুটোই করতে পারে। প্রিপোজিশন, তারপরে 3 নম্বরে যাচ্ছি প্রিপোজিশন। তাহলে এটা গেল, এটা গেল। 3 নম্বর ভার্ব। প্রিপোজিশন কি করতে পারে, ভার্বের পরে বসে আর নাউনের পূর্বে বসে কি করতে পারে, রিলেশন তৈরি করতে পারে। তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশন কি করতে পারে, নাউনের সাথে ভার্বের রিলেশন তৈরি করতে পারে বা প্রোনাউনের সাথে নাউনের ভার্বের রিলেশন তৈরি করতে পারে। আর কি করতে পারে, প্রিপোজিশন মধ্যখানে বসে অ্যাডজেক্টিভের সাথে নাউনের রিলেশন তৈরি করতে পারে, অ্যাডজেক্টিভের সাথে নাউনের রিলেশন তৈরি করতে পারে অথবা অ্যাডজেক্টিভের সাথে প্রোনাউনের রিলেশন তৈরি করতে পারে। কি বললাম, আরেকবার বলছি, ভালো করে শোনো। প্রিপোজিশন সর্বদা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, কার সাথে রিলেশন তৈরি করবে, রিলেশন তৈরি করতে পারে এই 4টা পার্টস অফ স্পিচ আমি এখানে লিখেছি। 1 নম্বর রিলেশন তৈরি করতে পারে নাউনের সাথে, 2 নম্বর রিলেশন তৈরি করতে পারে প্রোনাউনের সাথে, 3 নম্বর রিলেশন তৈরি করতে পারে ভার্বের সাথে, 4 নম্বর রিলেশন তৈরি করতে পারে অ্যাডজেক্টিভের সাথে। এই আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে এই 4টি পার্টস অফ স্পিচের সাথেই প্রিপোজিশন রিলেশন তৈরি করতে পারে। প্রিপোজিশন কোথায় বসবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই 4টি পার্টস অফ স্পিচের সাথে রিলেশন তৈরি করতে পারবে। বুঝাতে পেরেছি? এবার আসি, এবার একটা প্রশ্ন, যে এই 4টি পার্টস অফ স্পিচের সাথে রিলেশন তৈরি করলো প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এইবার যে রিলেশনটা তৈরি করলো, যেই রিলেশনটা নাউন বা প্রোনাউনের সাথে বসে সামনে বসে প্রিপোজিশন নাউন বা প্রোনাউন বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে যে রিলেশনটা তৈরি করলো, এই রিলেশনটাকে আমরা কি নামে জানবো, এই রিলেশনটাকে আমরা কি নামে জানবো। এই যে নাউনের সাথে প্রিপোজিশন নাউনের সামনে
নাউনের সামনে বসে নাউনের সাথে যে রিলেশনটা তৈরি করলো সেই রিলেশনটাকে বা এই চারটা পার্টস অফ স্পিচকে নিয়ে যে প্রিপোজিশন রিলেশন তৈরি করলো নাউন বা প্রোনাউনের সাথে, এই রিলেশনকে আমরা দুটো নামে জানতে পারি। একটি হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারে, অর্থাৎ প্রিপোজিশন নাউনের সামনে বসে নাউন বা প্রোনাউন ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করে কি করতে পারে, হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারে। কি বললাম, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে এই চারটি পার্টস অফ স্পিচ দিয়ে যে রিলেশনটা তৈরি করবে, এই রিলেশনটাকে আমরা দুটি নামে জানতে পারি। একটি নাম কি, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারে আর একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারে। এবার ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড, একটি মানে শব্দের হচ্ছে সমষ্টি, যেটা কি করে একটা ইউনিট হিসেবে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। কি বললাম, একটি ইউনিট হিসেবে কয়েকটি শব্দের সমষ্টি যেটা একটি সেন্টেন্সের মধ্যে ইউনিট হিসেবে কাজ করে বা ব্যবহার হয়। তাহলে আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম। এইবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। শুধু আমরা রুলস পড়ে গেলাম, উদাহরণ না দিলে তো বুঝে যাচ্ছে না। আসি এবার দেখি কিছু রুলস পড়ি, দেখি কি বলছে ফার্স্ট রুলস, উদাহরণ কি বলছে দেখি। ফার্স্ট উদাহরণ বলছে আরমান কেম ইন দ্য ক্লাস। আরমান কি এখানে? আরমান সাবজেক্ট। কেম কি? কেম হচ্ছে ভার্ব। ইন কি? ইন হচ্ছে প্রিপোজিশন। ক্লাস কি? ক্লাস হচ্ছে নাউন। দা কি হচ্ছে আর্টিকেল, তাই না? এবার দেখি তাহলে আরমান কেম ইন দ্য ক্লাস। এইবার প্রিপোজিশন কার সামনে বসতে পারে? আমি বলেছি প্রিপোজিশন বসতে পারে নাউন বা প্রোনাউনের সামনে। ক্লাস কি? ক্লাস হচ্ছে নাউন, একদম সঠিক কথা, নাউনের সামনে বসেছে। কার সাথে রিলেশন তৈরি করতে পারে? নাউনের সাথে রিলেশন তৈরি করতে পারে, প্রিপোজিশনের সাথে রিলেশন তৈরি করতে পারে, ভার্বের সাথে রিলেশন তৈরি করতে পারে, অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করতে পারে। তাহলে প্রিপোজিশন, এই ইন প্রিপোজিশনটা কার সামনে বসেছে? নাউনের সামনে বসেছে। কার সাথে রিলেশন করছে? আরমান কেম ইন দ্য ক্লাস। আরমান কেম হোয়ার? বলবে ইন দ্য ক্লাস। তাহলে এইখানে কেম কি রয়েছে? ভার্ব রয়েছে। এই ভার্বটাকে কি করছে? এই ক্লাসের সাথে রিলেশন তৈরি করছে কে? এই ইন প্রিপোজিশনটা। বুঝাতে পারলাম? কেম ভার্বের সাথে ক্লাস নাউনের রিলেশন তৈরি করছে কে? ইন প্রিপোজিশন। বুঝাতে পারলাম? কেন? কারণ আমি বলেছি কি প্রিপোজিশন কার সামনে বসতে পারে? নাউন বা প্রোনাউনের সামনে বসতে পারে। নাউন বা প্রোনাউনের সামনে বসে কার কার সাথে রিলেশন তৈরি করতে পারে? এই চারটি পার্টস অফ স্পিচের সাথে রিলেশন তৈরি করতে পারে। তো এখানে কি রয়েছে? এটা ভার্ব রয়েছে। তাহলে ভার্বের সাথে রিলেশন তৈরি করছে কার? এই ক্লাস নাউনের। কে রিলেশন তৈরি করছে? ইন প্রিপোজিশন। তাহলে ইন প্রিপোজিশন রিলেশন তৈরি করার পরে সেই রিলেশনটা কি নামে দাঁড়ালো? দেখিনি, আমি বলেছি কি নামে দাঁড়াবে, হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। তাহলে দেখো আরমান কেম ইন দ্য ক্লাস। আমি যদি প্রশ্ন করি আরমান কেম হোয়ার, অ্যান্সার আসবে ইন দ্য ক্লাস। তাহলে যখনই আমি ইন দ্য ক্লাস পাচ্ছি তখন কি বলছে? একটা প্লেসের সম্ভাবনা দিচ্ছে। তাহলে এইটা যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজে। কোথায় যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজে। অর্থাৎ এই ইউনিটটাকে কি বলবো আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। বুঝাতে পারলাম? এইবার দেখো প্রথম সেন্টেন্সে প্রথম এক্সাম্পলে আমরা দেখলাম ভার্বের সাথে কিভাবে প্রিপোজিশন রিলেশন তৈরি করলো। এবার আসি সেকেন্ড সেন্টেন্সে কি বলছে দেখি। আরমান saw Naresh in the class. আরমান saw Naresh in the class। তাহলে আরমান হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের, স হচ্ছে ভার্ব
আর নারেশ হচ্ছে অবজেক্ট অবলিক নাউন। একটা সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কি? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এটি এক্সট্রা বসেছে। তাহলে দেখে নিচ্ছি, আরমান স নারেশ। আরমান কাকে দেখেছে? নারেশকে দেখেছে। ইন দ্য ক্লাস, ক্লাসে। কাকে কোথায় দেখেছে? ক্লাসে দেখেছে। এইবার নারেশ কোথায় দেখেছে? ক্লাসে দেখেছে। এইবার দেখো ইন কি এখানে? ইনটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? ইন প্রিপোজিশন। প্রিপোজিশন কার সামনে বসবে? নাউন বা প্রোনাউনের সামনে বসবে। চলো, নাউন বা প্রোনাউনের সামনে, তাহলে ক্লাস নাউন, নাউনের সামনে বসেছে, খুব ভালো কথা। এইবার কার সাথে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে কার কার সাথে রিলেশন তৈরি করতে পারে? এই চারটির সাথে রিলেশন তৈরি করতে পারে। দেখি এই চারটির সাথে কি রিলেশন তৈরি করেছে। নারেশ কি? নরেশ হচ্ছে একটা নাম, নরেশ কি? তাহলে নাউন। তাহলে এখানে কোনটা নিল? এর আগে ভার্বের সাথে রিলেশন তৈরি করেছিল প্রিপোজিশন, এবার কার সাথে রিলেশন তৈরি করলো? নাউনের সাথে রিলেশন তৈরি করলো। তাহলে নারেশকে আরমান স নারেশ ইন দ্য ক্লাস। আরমান নারেশকে কোথায় দেখেছিল? ক্লাসে দেখেছিল। তাহলে এই যে নরেশ রয়েছে, এই নরেশের সাথে ক্লাসের রিলেশন তৈরি করছে কে? এই ইন প্রিপোজিশনটা। তাহলে ইন প্রিপোজিশন কি করছে? নরেশের সাথে ক্লাসের রিলেশন তৈরি করছে। তার মানে ইন প্রিপোজিশন নাউনের সামনে বসলো, বসে কি করলো? নাউনের সাথে নাউনের রিলেশন তৈরি করলো। আগের সেন্টেন্সে দেখলাম নাউনের সাথে ভার্বের রিলেশন তৈরি করলো। এখন পরের সেন্টেন্সে দেখলাম যে প্রিপোজিশন নাউনের সাথে নাউনের রিলেশন তৈরি করলো। তাহলে দুটো উদাহরণ পেয়ে গেলাম, আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বর উদাহরণ দেখে নিই কি বলছে। করণ স দ্য বুক। করণ কি করেছে? বইটি দেখেছে। করণ সাবজেক্ট, স ভার্ব, বুক অবজেক্ট, অবজেক্ট মিনস নাউন। করণ স দ্য বুক, বইটি দেখেছে। সেফ কি আছে? সেফ ইন দ্য ক্লাস। ক্লাস হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, তাই না? তাহলে প্রিপোজিশন কি বসেছে? কার সামনে বসেছে? নাউনের সামনে বসেছে। নাউনের সামনে বসে প্রিপোজিশন কি করতে পারে? কি করতে পারে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করতে পারে। এবার ভালো করে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো। করণ স দ্য বুক, করণ বইটি দেখেছে। সেফ ইন দ্য ক্লাস, কাকে? বইটিকে কি দেখেছে? সেফ দেখেছে। বইটি দেখেছে সেটার কথা গুরুত্ব পাচ্ছে না এখানে। বইটি কি বলেছে? বইটির অবস্থা জানতে চাইছে, যে কারণ যে বইটি দেখেছে সেই বইটি সেফ আছে, না ছিঁড়ে গেছে, না পড়ে গেছে, না চুরি করে নিয়েছে, সেই কথাটা জানতে চাইছে এখানে। তাহলে এই সেফ কথাটা কি? আমরা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই ইন প্রিপোজিশনটা নাউনের সামনে বসে কি করলো? এই অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করলো। অ্যাডজেক্টিভের সাথে কি করলো? রিলেশন তৈরি করলো কে? এই ইন প্রিপোজিশন। ইন প্রিপোজিশন মধ্যখানে নাউনের সামনে বসলো এবং অ্যাডজেক্টিভের সাথে রিলেশন তৈরি করলো। বোঝাতে পেরেছি? তাহলে দেখালাম যে কিভাবে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে এই চারটি পার্টস অফ স্পিচকে কি করে? রিলেশন তৈরি করে। চারটি পার্টস অফ স্পিচের মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে এইটুকু ক্লিয়ার হলো। এর বাইরে কিন্তু অন্য পার্টস অফ স্পিচের মধ্যে আর রিলেশন তৈরি করবে না। আর এই রিলেশনটা তৈরি হয়ে কি পরিণত হবে? দুটো ফ্রেজে পরিণত হতে পারে। একটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটি হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটুকু বোঝাতে পেরেছি? চলো এবার একটু সামনে যাই। সামনে দেখি এবার যে আমি বলবো, মানে আমার মনে প্রশ্ন আসতে পারে বা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কী করে বুঝবো যে কোন সেন্টেন্সে প্রিপোজিশন ইউজ হবে আর কোন সেন্টেন্সে হবে না? কোথায় প্রিপোজিশনের ইউজ করবো আর কোথায় করবো না? ইটস ভেরি কমপ্লিকেটেড। সত্যি এটা খুবই কমপ্লিকেটেড যে কোথায় প্রিপোজিশন ইউজ করবো আর কোথায় প্রিপোজিশন ইউজ করবো না। চলো দেখি কিছু টিপস জেনে নিই। আমি যখন ভার্ব পড়াচ্ছিলাম তোমাদের অফলাইন ব্যাচে, তখন ভার্বকে অবজেক্ট অনুযায়ী দুটো ভাগে ভাগ করেছিলাম।
যখন অফলাইন ব্যাচে ভার্ব পড়াচ্ছিলাম তখন ভার্বকে অবজেক্ট অনুযায়ী দুটো ভাগে ভাগ করেছিলাম। ভার্বকে অবজেক্ট অনুযায়ী দুটো ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে ট্রানজিটিভ আর আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার বলছি স্যার আপনি প্রিপোজিশন পড়াতে পড়াতে হুট করে আবার ভার্বে চলে আসলেন কেন? কারণ এটা যদি না জানো বাবা, তাহলে কিন্তু ওই প্রিপোজিশন কোন ক্ষেত্রে বসবে আর কোন ক্ষেত্রে বসবে না গলায় গন্ডায় চলে যাবে, সব কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে এটাকে তোমাকে অবশ্যই জানতে হবে যে কোন ক্ষেত্রে কোন সেন্টেন্সে প্রিপোজিশন বসতে পারে, কোন সেন্টেন্সে প্রিপোজিশন বসতে পারে না, কি কি শর্ত রয়েছে প্রিপোজিশন বসার একটা সেন্টেন্সে। চলো, ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো? ট্রানজিটিভ ভার্ব কিছু যদি আমি রুলস লিখতে যাই তাহলে এটা কি করবে? ইট উইল টেক অবজেক্ট, এটা কি করবে? অবজেক্ট নেবে। ওকে, ট্রানজিটিভ ভার্ব কি করে বুঝবো একটা সেন্টেন্সে যেটা সেটা ট্রানজিটিভ ভার্ব কি ট্রানজিটিভ ভার্ব না? যদি সেন্টেন্সের ভার্বটাকে হোয়াট, হু অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পেয়ে যাই, হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পেয়ে যাই, তাহলে বুঝে নেব সেই সেন্টেন্সটা কি হবে? ট্রানজিটিভ, সেই ভার্বটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। 3 নম্বর ফিচার্স দেখে নিই। যদি সেন্টেন্সটা যদি ভার্বটা ট্রানজিটিভ হয়, আমি আবার ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ পড়াতে লাগলাম এই কারণে আগেই বললাম, কারণ এর মধ্যে আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। কি বললাম? 1 নম্বর, এটা অবজেক্ট নেবে, আর ভার্বটাকে, কোনো সেন্টেন্সের ভার্বকে হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই ভার্বটা কি হবে? ট্রানজিটিভ হবে। এবার যদি ভার্বটা ট্রানজিটিভ হয় বা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট খুঁজে পাওয়া যায়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব, যদি ভার্বটা ট্রানজিটিভ হয় তাহলে প্রিপোজিশন নেবে না। যদি কোনো সেন্টেন্সের ভার্বটা কি হয়? ট্রানজিটিভ হয়, তাহলে সেই সেন্টেন্স কি নেবে না? প্রিপোজিশন নেবে না। ভালো করে মাথায় রাখবে কি বলতে চাইছি। এই জন্য আমি ভার্ব পড়াতে লাগলাম প্রিপোজিশনের মধ্যে। কি বললাম প্রথম কথা? যদি এটা ট্রানজিটিভ ভার্ব কি নেবে? সর্বদা অবজেক্ট নেবে। যদি অবজেক্ট নিলে কি হবে না? আর সরি, যদি অবজেক্ট নেই, 1 নম্বর কথা হলো অবজেক্ট নেবে। 2 নম্বর কথা হলো ভার্বকে হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই ভার্বটা কি হবে? ট্রানজিটিভ হবে। যদি ভার্বটা ট্রানজিটিভ হয়, তার মানে অবজেক্ট থাকতে হবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে প্রিপোজিশন নেবে না। কি নেবে না? প্রিপোজিশন নেবে না। 3 নম্বর ফিচার্স গেল এটা। 4 নম্বর ফিচার্স কি? যদি সেন্টেন্সটা ট্রানজিটিভ হয়, মানে ভার্বটা ট্রানজিটিভ হয়, তাহলে এর ভয়েস চেঞ্জ হবে। যদি ভার্বটা ট্রানজিটিভ হয় তাহলে ভয়েস চেঞ্জ হবে। তার মানে একটি সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট থাকে, হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তবেই সেন্টেন্সটার কি হবে? ভয়েস চেঞ্জ হবে, প্রিপোজিশন হবে না এবং অবজেক্ট নেবে। এটুকু বোঝাতে পারলাম। অপর পক্ষে দেখি, যেহেতু ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিচ্ছে, তাহলে এটা কি করবে না? অবজেক্ট নেবে না। তার মানে এর অবজেক্ট হবে না। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারি? এখানে হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এখানে ভার্বটাকে হোয়েন, হোয়ার, হাউ
ইত্যাদি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তার মানে এই তিনটে WH ওয়ার্ড ছাড়া বাকি WH ওয়ার্ডগুলো দিয়ে যদি সেন্টেন্সের ভাবটাকে প্রশ্ন করে উত্তর পেয়ে যায়, তাহলে বুঝে নেব সেই সেন্টেন্সটা কি নেবে না, অবজেক্ট নেবে না, তার মানে তার অবজেক্ট হবে না। তাহলে যদি অবজেক্ট না হয় তাহলে কি হবে, এর প্রিপোজিশন নেবে। যদি অবজেক্ট না নেই তাহলে সেন্টেন্সটা প্রিপোজিশন নেবে। প্রিপোজিশন, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন নেবে, ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন নেবে না। তার মানে এটা গেল, যেহেতু এটার ভয়েস চেঞ্জ হচ্ছে ট্রানজিটিভ ভার্বের, তাহলে ইনট্রানজিটিভের ভার্বের ভয়েস চেঞ্জ হবে না। অপোজিট আমরা পার্থক্য লিখেছি। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি নেবে, অবজেক্ট নেবে। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেবে না। ট্রানজিটিভ ভার্বকে হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ ভার্ব হবে সেই ভার্বটা। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ভার্বটাকে যদি হোয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে ভার্বটা কী হবে, ইনট্রানজিটিভ হবে। যদি হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তার মানে অবজেক্ট পাওয়া গেলে প্রিপোজিশন নেবে না। আর যদি অবজেক্ট না পাওয়া যায় তাহলে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন নেবে। এইবার যদি প্রিপোজিশন না নেই তার মানে অবজেক্ট খুঁজে পাওয়া গিয়েছে, অবজেক্ট খুঁজে পাওয়া গেছে তার মানে কি হোয়াট, হু এবং হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে কি হবে, এর ভয়েস চেঞ্জ হবে। এখানে দেখা যাচ্ছে অবজেক্ট যদি খুঁজে না পাওয়া যায়, হোয়েন, হোয়ার দিয়ে, হাউ দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে প্রিপোজিশন নিচ্ছে, আর যদি প্রিপোজিশন নেই তাহলে এর ভয়েস চেঞ্জ হবে না। এটুকু বোঝাতে পারলাম, এইটুকু। চলো এবার একটু সামনে এগিয়ে যাই। তো চলো দেখে নিই আজকে জাস্ট দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো। এর বাইরে আর সময় হবে না, কারণ ভিডিও অনেক অলরেডি লম্বা হয়ে গিয়েছে। তো কারণ এতক্ষণ তো ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছো তাদের তো হ্যাটস অফ, মানে এত লম্বা ভিডিও তো কেউ দেখতে চাইছে না। যদি আজকে শুধুমাত্র দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো, তারপরে ভিডিও এন্ড করে দেবো আজকের মতো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে রিলেটিভসের মধ্যে শেয়ার করো, যারা ইংরেজির প্রিপোজিশন নিয়ে একটু সতর্ক বা প্রিপোজিশন নিয়ে কিছু জানতে চাই তাদের কাছে শেয়ার করো ভিডিওটা। এবং যদি ভিডিওর পরবর্তী মানে কি বলবো সিরিয়ালগুলো যদি চাও তোমরা, বা এর বাকি প্রিপোজিশন নিয়ে যদি আরও ভিডিও চাও, কারণ এটা জাস্ট আমি সংজ্ঞাটা দিলাম আর প্রিপোজিশন কীভাবে কাজ করে সেইটুকু বুঝালাম। আর জাস্ট এখানে মাত্র দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলছে, বাকি অনেক প্রিপোজিশন পড়ে আছে, সেগুলো নিয়ে যদি আরও ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো দেখে নিই আজকে দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে ইন আর হচ্ছে একটা অ্যাট। ইন এবং অ্যাট প্রিপোজিশনটা দুটোই কী করে, প্লেস বোঝাবে, দুটোই কী করবে, প্লেসকে রিফ্লেক্ট করবে, দুটো প্লেস বোঝাবে। কিন্তু ইন প্রিপোজিশনটা কী করবে, একটি বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার হবে, বড় প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে। আর অ্যাট প্রিপোজিশনটা স্মল প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে। কি বলবো, অ্যাট প্রিপোজিশনটা স্মল প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে, আর ইন প্রিপোজিশনটা বিগ প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে। চলো দুটো উদাহরণ লিখছি। কি বলছে, রাহুল লিভস ড্যাশ গান্ধীনগর ইন দিল্লি। বলো দিল্লি বড় না গান্ধীনগর বড়? অবভিয়াসলি বিগ প্লেস কে, দিল্লি, তাহলে এখানে কি হবে, ইন হবে। আর যেহেতু গান্ধীনগর একটা স্মল প্লেস তাহলে এখানে কি হবে, অ্যাট হবে। 2 নম্বর এক্সাম্পল, সি রিসাইডস মিরপুর ড্যাশ পাটনা। তাহলে পাটনা থেকে মিরপুর বড় না মিরপুর থেকে পাটনা বড়? অবভিয়াসলি এটা বিগ প্লেস, তাহলে এখানে কি হবে, ইন হবে, আর এখানে কি হবে, অ্যাট হবে। তাহলে বুঝতে পারলাম ইন আর অ্যাটের ব্যবহার, ইন হবে বিগ প্লেসের ক্ষেত্রে, অ্যাট হবে স্মল প্লেসের ক্ষেত্রে। আরও কিছু লিখে রাখছি দেখো সামনে। অ্যাট আরও কি বোঝাতে পারে, এই অ্যাট স্পেসিফিক লোকেশন, টাইম বা টার্গেট বোঝাতে পারে। অ্যাট শুধুমাত্র প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে এমন কথা নয়, অ্যাট আরও ব্যবহার হতে পারে যে কি স্পেসিফিক লোকেশন বোঝাতে পারে, একটা নির্দিষ্ট লোকেশনকে বোঝাতে পারে, অথবা কি করতে পারে, এক টাইম, নির্দিষ্ট স্পেসিফিক টাইম বোঝাতে পারে, অথবা টার্গেট বোঝাতে পারে। কিভাবে, যদি আমি বলি লুক অ্যাট মি, এই যে অ্যাট,
কি করলো, এই অ্যাট আমাকে বলছে লুক অ্যাট মি, তার মানে আমাকে কি করো, ফলো করো, আমাকে মানে আমাকে লুক অ্যাট মি, আমাকে দেখতে বলছে, তার মানে আমি যখন কাউকে দেখবো তখন কি করব, টার্গেট করব। তার মানে যখন আমি বলছি লুক অ্যাট মি, তার মানে আমি কাউকে বলছি আমাকে টার্গেট করো, মানে আমাকে দেখো। এই জন্য এই অ্যাডটা টার্গেটও বোঝাতে পারে, স্পেসিফিক টাইমও বোঝাতে পারে, বা লোকেশনও বোঝাতে পারে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে বলো না, কারণ এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। কাজেই ভিডিওটিকে লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি এর কন্টিনিউ ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো, সুখে থাকো এবং পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।